এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন। বিভিন্ন জেলা শহরে দুঃসহ জলাবদ্ধতায় মানুষের চরম দুর্ভোগ। এটি নিউজ দেখছেন। দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুন্নি ইউসুফ। আপনারা এতক্ষণ নাসা সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। এবার বিস্তারিত। সিলেটের মুরারিচাঁদ কলেজ বা এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের বহুল আলোচিত মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন। রায়ে প্রধান আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে শাহ মাহবুবুর রহমান রনি, তারিকুল ইসলাম তারিক ও অর্জুন লস্করকে। মামলা থেকে খালাস পেয়েছেন ৪ জন। রায় ঘোষণার সময় ৪ দণ্ডপ্রাপ্ত সহ ৮ আসামি আদালতে উপস্থিত ছিলেন। ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাতে শাহপরান মাজার থেকে ফেরার পথে এক দম্পতির প্রাইভেট কার এমসি কলেজের প্রধান ফটকের সামনে আটকে কয়েকজন যুবক তাদের ছাত্রাবাসে নিয়ে যায়। সেখানে স্বামীকে আটকে রেখে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। গত বছর মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের পর নির্যাতিত তরুণী, তার স্বামী, তদন্ত কর্মকর্তা, ফরেনসিক বিশেষজ্ঞ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও এমসি কলেজের এক অধ্যাপক সহ ২৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। ৬ বছর পর আলোচিত মামলাটির রায় হলো। দর্শক, এই মামলার রায়ের বিষয়ে বিস্তারিত জানাতে সিলেটের জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন এবং তাদের আইনজীবীরা কি বলেছেন? মুন্নি, দেখুন, এটি সিলেটের বহুল আলোচিত একটি মামলা। ২০২০ সালের সেপ্টেম্বরে যখন এই ঘটনাটি ঘটেছিল তখন কিন্তু দেশ জুড়ে তুলপাড় তৈরি হয়েছিল, কারণ একজন গৃহবধূ যিনি তার স্বামীর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন, ঠিক তখনই তাকে আসলে সংঘবদ্ধভাবে তৎকালীন ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা তারা আসলে তাকে হোস্টেলে ছাত্রাবাসে ধরে নিয়ে গিয়ে কিন্তু সংঘবদ্ধ দর্শন করেন। তারপরে কিন্তু দেশ বিদেশে এটি বহুল আলোচিত একটি ঘটনা হিসাবেই দেখা হচ্ছিল এবং এটি কিন্তু ব্যাপক আন্দোলন, বিভিন্ন রকমের সমালোচনাও হচ্ছিল। তো আজকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক যিনি স্বপন কুমার সাহা, তিনি এই রায়টি যখন পড়ছিলেন, আমরা তখন দেখছিলাম যে যারা রাষ্ট্রপক্ষের আইনজীবীরা রয়েছেন, রায় পড়ার পরেই তারা বেরিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা বলছেন যে এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। অপরদিকে যে রায় পড়ার সময় ৮ জন আসামির মধ্যে ৮ জনই আদালতে উপস্থিত ছিলেন এবং এর মধ্যে ৪ জনের মধ্যে একজনকে মৃত্যুদণ্ড এবং ৩ জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে এবং বাকি যে ৪ জনকে খালাস দেওয়া হয়েছে। এবং আসামি পক্ষের আইনজীবী যারা রয়েছেন তারা বলছেন যে ৪ জনকে যে দণ্ড দেওয়া হয়েছে তারা আসলে ন্যায় বিচার পাননি, তারা উচ্চ আদালতে যাবেন, তারা এটি আমাদেরকে বলেছেন। এবং রায়ে সন্তোষ প্রকাশ করেছিলেন আসামি পক্ষের আইনজীবীরা, এবং আসামি পক্ষের আইনজীবীরা তারা বলছেন যে আসামি পক্ষের আইনজীবীরা কিন্তু এই রায়ে অসন্তোষ প্রকাশ করে তারা উচ্চ আদালতে যাওয়ার কথা বলছিলেন। এবং যদি জানিয়ে রাখি, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর যে স্বামীর সঙ্গে প্রাইভেট কার করে হযরত শাহপরান মাজার থেকে ফেরার পথে এমসি কলেজ ছাত্রাবাসে অর্থাৎ মুরারিচাঁদ কলেজের ছাত্রাবাসের সামনে আসার সময় তৎকালীন ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মীরা অর্থাৎ অভিযুক্ত যারা ছিলেন তারা সেই তরুণীকে ধরে নিয়ে ছাত্রাবাসে দর্শন করেন। তারপরেই কিন্তু দীর্ঘ ৬ বছর পরে এই মামলার বিচার কার্য আজকে সম্পূর্ণ হয়েছে এবং বিচার কার্য সম্পূর্ণ হওয়ার মধ্য দিয়ে সিলেটের যে বহুল আলোচিত যে মামলাটি, সেই মামলার প্রক্রিয়া আসলে আপাতত শেষ হয়েছে। যদিও যে আসামি পক্ষের আইনজীবী যারা রয়েছেন তারা বলছেন তাদের যে যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যে ৪ জন আসামি রয়েছেন তাদের জন্য তারা উচ্চ আদালতে যাবেন। তো সব মিলিয়ে এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। মুন্নি, ধন্যবাদ মাহি আপনাকে। দর্শক, সিলেটের জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল ইসলাম মাহি। এবার দুর্যোগের খবর। কয়েকদিনের বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলা শহরে সৃষ্টি হয় দুঃসহ জলাবদ্ধতা। চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার অভাব এবং পানি নিষ্কাশনের প্রধান পথ বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টি মানেই দুর্ভোগ। পৌর কর্তৃপক্ষের উদাসীনতা ও নিষ্ক্রিয়তা নিয়ে বিস্তর অভিযোগ ভুক্তভোগীদের। আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন সেই জনভোগান্তির কথা। বিস্তারিত টেস্ট রিপোর্টে। বৃষ্টি হলেই পানির নিচে তলিয়ে যায় কুমিল্লা নগরী। সড়ক যেন নদী, চলে নৌকা প্রধান সড়কে।
গত ২১ জুন বৃষ্টিতে সড়কের পাশে জমে থাকা পানির নিচে ড্রেনে মায়ের হাত থেকে ফসকে পড়ে মৃত্যু হয় স্মৃতি নামের ৮ বছর বয়সী এক শিশুর। আর এই সোমবারের বৃষ্টিতে কোমর সমান পানি ডিঙিয়ে ভেজা কাপড়ে পরীক্ষা দিতে হলো এইচএসসি পরীক্ষার্থীদের। এই পরিণতি যশোর শহরের বাড়িঘর এমনকি হাসপাতালেও ঢুকে পড়ে পানি, দুর্ভোগের চরম অবস্থা। ভোগান্তির শিকার শহরবাসীর অভিযোগ ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের পানি নিষ্কাশনের পথ শহরের দক্ষিণ দিকের হরিণার বিল হয়ে মুক্তেশ্বরী নদীতে। মহল্লার ছোট ছোট ড্রেনের পানি গিয়ে পড়ে ৭ নম্বর ওয়ার্ডের বড় ড্রেনে, সেটি দিয়ে পানি নিষ্কাশন হয় হরিণার বিলে। প্রধান সেই ড্রেনটি ময়লা আবর্জনায় বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টি হলেই জলাবদ্ধতার এমন দুর্ভোগ। রোডঘাটে চলাফেরাও যায় না, বাড়ির থেকে বেরোনো যায় না, বৃষ্টি হলেই আমাদের এই অবস্থা হয়। মানে দাঁড়ানোর কোনো জায়গা নেই, এক চকির পর ছাড়া সেই চেঁচে ফেলবো, সে চেঁচারও জায়গা নেই। পানি নিষ্কাশনের কোনো ওয়ে নাই, যেটুকু যা আছে সব বন্ধ। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাও ড্রেনে ময়লা আবর্জনা জমে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টি হলেই জয়পুরহাট শহরের বিভিন্ন সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। বিশেষ করে বর্ষাকাল আসলেই এমন বানভাসা দৃশ্য দেখা যায় শহরের মাদ্রাসা রোড, বঙ্গবন্ধু রোড, শান্তিনগর, সরকারি কবরস্থান সড়কসহ বিভিন্ন এলাকায়। দুর্ভোগ সইতে হয় স্কুল কলেজগামী শিক্ষার্থী ও পথচারীদের। প্রথম শ্রেণীর একটি পৌরসভায় দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষুব্ধ শহরবাসী। বাচ্চাদেরকে বৃষ্টির সময় নিয়ে আসতে পারে না, যদিও কোনো কষ্ট করে নিয়ে আসে, তাহলে দেখা যায় তাদের বিভিন্ন প্রকার রোগবালাই হয় শরীরে। এমন পানি জমে যে এখান থেকে আরম্ভ করে একেবারে চামড়াগুদা মোড় পর্যন্ত চলাচল করা খুবই কষ্টকর হয়ে যায়। অদূর ভবিষ্যতে জলাবদ্ধতা থেকে নিষ্কৃতি মিলবে আশ্বাস দিলেন এই কর্মকর্তা। এর মূল কারণ হলো আমাদের যে ধারণ ক্ষমতা ড্রেনের অল্প সময়ে অধিক বৃষ্টিপাতের কারণে কিছুটা জায়গা আমরা পানি জলাবদ্ধতার বিষয়টা দেখতে পাই। আমাদের পৌরসভার টিম এ বিষয়ে কাজ করছে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বান্দরবানে বন্যার পানি নেমে যাওয়ার পর ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে। সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ স্বাভাবিক হলেও রাঙামাটির সাথে এখনো বন্ধ। শহরের সাঙ্গু নদীর তীর থেকে বিস্তারিত জানিয়েছেন বান্দরবান প্রতিনিধি মিনারুল হক। বান্দরবানের যে প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতি ছিল, সেটি এখন নদীর পানি নেমে যাওয়ার পর অনেকটাই উন্নতি হয়েছে এবং নদীর পানি বেশ কয়েক ফুট নিচে নেমে গেছে এবং শহরের যে নিম্নাঞ্চল ছিল সেখান থেকেও পানি নেমে যাওয়ায় সেখানে যে লোকজন ছিল তারাও এখন ঘরে ফিরতে শুরু করেছে। আশ্রয় কেন্দ্রগুলোতে খুবই কম পরিমাণ লোকজন রয়েছে, যেখানে এখনো যারা রয়েছে তারা তাদেরকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। একটি বিষয় আমি জানিয়ে রাখি যে বান্দরবানের সাথে সড়ক যোগাযোগ স্বাভাবিক হলেও বান্দরবানের রাঙ্গামাটি সড়কে একটি ব্রিজ ধসে যাওয়ায় এখনো সেখানে যান চলাচল সরাসরি চালু হয়নি। এছাড়া বিভিন্ন জায়গায় যে পাহাড় ধসে পড়েছিল সেখানেও এখন রোয়াংছড়ি এবং রুমা থানসি সড়কে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। হালকা যানবাহনগুলো চলাচল করতে পারছে না, বড় যানবাহনগুলো চলাচল করছে। একটি বিষয় আমি জানিয়ে রাখি, একটু আগেই জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বন্যা পরবর্তী যে ক্ষয়ক্ষতির পরিস্থিতি দেখানো হয়েছে, এটি ছিল খুবই ভয়াবহ। বিশেষ করে বান্দরবানে কৃষি এবং যোগাযোগ খাতে সবচেয়ে বেশি এবার এই বন্যার পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটি আমাদেরকে জেলা প্রশাসক সানিউল ফেরদৌস জানিয়েছেন। সেখানে আরও বিভিন্ন সেক্টর, বিশেষ করে পর্যটন সেক্টর এবং অন্যান্য যে সেক্টরগুলো রয়েছে সেখানে এইসব বিষয়গুলো চিত্র তুলে ধরা হয় এবং সেই সাথে আগামী 15 জুলাইয়ের পরে যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তবে পর্যটন কেন্দ্র যেই ভ্রমণের যে নিষেধাজ্ঞা ছিল সেটিও তুলে নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। মোটামুটি এখন বান্দরবানের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে যদি আরো বৃষ্টিপাত হয় তবে এই বান্দরবানে বন্যা পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে সেটা আমাদেরকে আবহাওয়া অফিস এবং সংশ্লিষ্ট বিভাগ থেকে জানানো হয়েছে। দীর্ঘদিন ড্রেন পরিষ্কার না করায় সামান্য বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে কুমিল্লা শহরে। চরম দুর্ভোগে পড়েন লক্ষাধিক বাসিন্দা। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। কুমিল্লা শহরতলির ছায়াবিতান এলাকায় জলবদ্ধতা দেখা দিয়েছে। আমার পিছনে দেখা যাচ্ছে আসলে এই ছায়াবিতান এলাকায় জলবদ্ধতার কারণে কিন্তু এই সড়কে যানবাহন চলাচলের অনেক সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে আসলে এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারাও কিন্তু সীমাহীন দুর্ভোগ পোয়াচ্ছেন। বিশেষ করে আমি যতটুকু জানতে পেরেছি যে এই এলাকায় প্রায় 50,000 মানুষের যাতায়াত রয়েছে এই সড়ক দিয়ে এবং অনেকে কিন্তু যারা বাড়িঘর করেছেন তারা কিন্তু আসলে পানিবন্দী হয়ে পড়েছেন এবং এই সড়ক দিয়ে কিন্তু মূলত আসলে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এবং ছায়াবিতান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু এই সড়ক দিয়ে চলাচল করেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই সড়কটি মূলত পানি জমার কারণ যারা আসলে আবাসিক বাড়িঘর করেছেন পানি নিরসনের পথ না রাখার কারণে কিন্তু এখানে পানি
জমা যাচ্ছে এবং সেই সাথে কিন্তু সামান্য বৃষ্টি হলেও কিন্তু এই সড়কে পানি থাকছে, যার ফলে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, ফলে মানুষের দুর্ভোগটা বেড়ে গেছে এবং এই জায়গার মানুষজন যত দ্রুত সম্ভব এই পানি থেকে তারা মুক্তি চাচ্ছেন, কারণ এখানে প্রায় 50,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। যারা এই এলাকায় রয়েছেন তারা সীমাহীন কষ্ট পাচ্ছেন। তো এই ছিল কুমিল্লা ছায়াবিতান এলাকা থেকে আমার কাছ থেকে সর্বশেষ। গত কয়েকদিনের টানা বৃষ্টি আর জলাবদ্ধতার ঝুঁকি কাটিয়ে আজ রোদের দেখা মিলেছে রাজধানীতে, তবে আকাশ এখনো মেঘাচ্ছন্ন। আবহাওয়া অফিস বলছে আগামী 3 দিন খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই, তবে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে সারা দেশে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে চলতি মাসের বাকি দিনগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সেই বৃষ্টির মাত্রা কেমন হবে তা এখনই বলা যাচ্ছে না। এই 3 দিনের ভিতরে কোনো সমস্যা হয়ে ধসে পড়ে। আর 17 তারিখ থেকে যেটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সেটা বিগত কয়েকদিন আমরা যে বৃষ্টিপাতটা হয়েছে এতটা হবে না। এ মাসে দুটো সাগর সিস্টেম ডেভেলপ করতে পারে, তার মধ্যে একটা আছে যে ডিপ্রেশন পর্যন্ত যেতে পারে, সামনে আর একটা সিস্টেম ডেভেলপ করতে পারে। আমরা ধারণা করতেছি এটা তুলনামূলকভাবে দুর্বল হবে। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আলোচনা থাকছে। বন্যপ্রাণীর বন্ধু সীতেশ রঞ্জন দেব আর নেই। ধামরাইয়ের অসমাপ্ত স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের আখড়া। স্বাগত আরও একবার, দেখছেন দেশের খবর। আবারও বন্যা পরিস্থিতির খবর জানাবো। কক্সবাজার, চট্টগ্রাম সহ 3 পার্বত্য জেলায় টানা বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যার পানি নামতে শুরু করেছে। পানি কমার সঙ্গে সঙ্গে ভেসে উঠেছে বন্যার ক্ষয়ক্ষতির চিহ্ন। কোথাও বসতঘর ধসে পড়েছে, কোথাও ভেঙে গেছে রাস্তাঘাট। বানের তোড়ে তছনছ হয়েছে বিস্তীর্ণ সবজি ক্ষেত ও ফসলি জমি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ভারী বৃষ্টি ও পাহাড় ধসে বিপর্যস্ত হয়ে পড়েছে কক্সবাজার জেলা। দেখা দেয় বন্যা পরিস্থিতি। লোকালয় থেকে পানি নামতে শুরু করলেও ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন ও জনদুর্ভোগ রয়ে গেছে। কক্সবাজার জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 1613টি বসতবাড়ি ও 30টি শিক্ষা প্রতিষ্ঠান। 2044 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়েছে 79টি সেতু। প্রাণ হারিয়েছেন 31 জন। এখনও 1600 মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছে। হঠাৎ বৃষ্টি হওয়ার কারণে আমাদের ঘর বাড়ি ডুবে গেছে, কিছু বীজদান ফেলছিলাম এগুলোই ডুবে গেছে। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সোমবার থেকে বন্যার পানি নামতে শুরু করায় সরকারি আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছেন দুর্গত মানুষজন। তবে ঘরে ফিরলেও মিলছে না স্বস্তি। বসতঘর জুড়ে জমে আছে কাদা ও ময়লা আবর্জনা। পানিতে ভিজে নষ্ট হয়েছে আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র। খাগড়াছড়ির আশ্রয় কেন্দ্রগুলো থেকেও ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলি জমির। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 25টি গ্রামীণ সড়ক। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জেলার মহালছড়ি মুবাছড়ি সড়কের। বন্যায় পানিতে রাস্তা তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে। 2 ইউনিয়নের লোকজন খুবই কষ্টের মধ্যে আছি আমরা। এই পারাপারের ক্ষেত্রে জনসাধারণ খুবই কষ্ট হচ্ছে। জনসাধারণে আগে তো সিঙ্গিনালা বাজার পর্যন্ত যাইতাম, এখন পানির কারণে রাস্তা ভাঙার কারণে এখন এখানে ভাড়াও কম আমাদের। রাঙামাটির বাঘাইছড়ি, বরকোল ও বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নের বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। বন্যার পানি নেমে গেলেও খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধের সংকট দেখা দিয়েছে। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় ও রান্নার ব্যবস্থা না থাকায় বহু মানুষ এখনো মানবেতর জীবনযাপন করছেন। গত দুদিনে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসায় বান্দরবানের নিম্ন অঞ্চল থেকে পানি নেমে গেছে। তবে দুর্গত এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট রয়েছে। বিভিন্ন এলাকায় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি ও যোগাযোগ ব্যবস্থায়।
টানা ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে যাওয়ায় 5 দিন পর বন্যা কবলিত এলাকাগুলো থেকে পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। পানি নেমে যাওয়ার সাথে সাথে ভেসে উঠেছে রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসলি জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। অন্য প্রসঙ্গ, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দেশের বন্যপ্রাণী সংরক্ষণ আন্দোলনে নিবেদিত প্রাণ শীতেশ রঞ্জন দেব আর নেই। আজ সকাল 9:05 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 75 বছর। সকালে হঠাৎ করে শীতেশ রঞ্জন দেবের শারীরিক অবস্থার অবনীত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নেওয়ার জন্য রওনা হন, তবে হাসপাতালে পৌঁছানোর আগেই সকাল 9:05 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শীতেশ রঞ্জন দেব দীর্ঘদিন ধরে ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এবং বাসায় চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন মৌলভীবাজার 4 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পরিবেশবাদী সংগঠনের নেতারা। দেশের বন্যপ্রাণী সংরক্ষণ আন্দোলনে পরিচিত এই মুখ শীতেশ বাবু নামেও পরিচিত ছিলেন। তিনি কয়েক দশক ধরে আহত, অসুস্থ ও বিপন্ন বন্যপ্রাণী উদ্ধার, চিকিৎসা, পুনর্বাসনের কাজ করেছেন। দেশের বন্যপ্রাণী সংরক্ষণ আন্দোলনে পরিচিত এই মুখ শীতেশ বাবু নামেও পরিচিত ছিলেন। তিনি এ ছিল দেশের খবর থেকে সর্বশেষ। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য সবাইকে ধন্যবাদ।